হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট ব্লগের কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা জানেন যে বার কাউন্সিলের এক্সাম আর প্রায় 1 মাস বাকি আছে এবং যারা পরীক্ষার্থী আপনারা আছেন তাদের উপলক্ষে একটা ভিডিও আমি বানাচ্ছি। তো আজকে আমি কথা বলবো বার কাউন্সিলের আমার অভিজ্ঞতা, আমি কিভাবে শেষ মুহূর্তে প্রিপারেশন নিয়েছিলাম। আশা করি এই ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার পড়াশোনার যে টেকনিক কিছু ছিল এগুলো আমি ঠিকমতো শেয়ার করতে পারবো, যা আশা করি আপনাদের কাজে লাগবে। শুরুতে বলি যে যেহেতু এখন প্রায় 1 মাসের মতো বাকি আছে, এটা শেষ মুহূর্ত বলা চলে। বার কাউন্সিলের প্রিপারেশন তো অবশ্যই শুরু হওয়া উচিত 6 মাস থেকে, অ্যাটলিস্ট 6 মাস ধরে পড়াশোনা করা। তবে শেষের মুহূর্তের দিকে পড়াশোনার ধরনটা একটু পরিবর্তন হয়। যেমন প্রথম যেটা আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি শেষ 1 মাস আমি কমপ্লিটলি সোশ্যাল মিডিয়া থেকে আমি ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছিলাম। যেমন ফেসবুক, চেষ্টা করেছি যে যতভাবে সম্ভব যে আমি কোনোভাবে যেন ডিস্ট্রাক্টেড না হই। আর আমরা একটা রুটিন বানিয়েছি, যে রুটিনের মাধ্যমে আমি আমার 1টা মাস আমি অতিক্রম করেছি। বার কাউন্সিলের পরীক্ষাটা MCQ ইজ দ্য হার্ডেস্ট এক্সাম অ্যামং 3টা এক্সামের মধ্যে MCQ এক্সামটা সবচেয়ে চ্যালেঞ্জিং, যেটা আমরা অনেকেই ভুল করি। আমরা অনেকেই মনে করি যে মেবি রিটেন পরীক্ষা বা ভাইভাটাও টাফ হবে, বাট আমার মতে এবং আরো অনেকের মতে যে এই বার কাউন্সিল MCQটা সবচেয়ে চ্যালেঞ্জিং টাইম। কারণ এই বার কাউন্সিল MCQটার মধ্যেই যত ফিল্ট্রেশন সিস্টেম করা হয়, যত মানুষকে ছাঁটাই করা হয়। সো এই বার কাউন্সিল MCQ এর উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া উচিত। রিটেন এক্সাম এবং ভাইভার জন্য যতটুকু প্রিপারেশন নেওয়া উচিত তার থেকে বেশি নিতে হবে MCQ তে। তো মূলত আমি যখন পড়াশোনা শুরু করলাম, আমার একটা রুটিন বানিয়ে নিয়েছিলাম যে যেহেতু 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্ট আমি কিভাবে শেষ করব। তো প্রথমে আমার যেটা স্ট্র্যাটেজি ছিল যে প্রথমে ছোট সাবজেক্টগুলা, যেমন বার কাউন্সিল অর্ডার, তারপর লিমিটেশন অ্যাক্ট, তারপর স্পেসিফিক রিলিফ, তারপর এভিডেন্স অ্যাক্ট, তারপর পেনাল কোড, এই 5টা আমি প্রথমে শেষ করার একটা টার্গেট নিয়েছিলাম। সো এই 5টা আমি একটা রুটিন করে দিয়েছিলাম যে 1 মাস যেহেতু বাকি আছে, 1 মাসের মধ্যে আমি প্রথম 2 দিন আমি শেষ করব বার কাউন্সিল অর্ডার, দেন পরের 2 দিন লিমিটেশন অ্যাক্ট, এন্ড দেন পরের 2 দিন স্পেসিফিক। আচ্ছা, এইভাবে 2 দিন করে আগানোর পরে যখন দেখলাম এটার থেকে একটু বড় চ্যাপ্টার যেগুলো আছে, যেমন এভিডেন্স অ্যাক্ট, এটার জন্য আমি 5 দিন বা সর্বোচ্চ 10 দিন সময় নিলাম। এরপরে আসলাম পেনাল কোডে, ওইটাও আমি 5 থেকে 10 দিনের মতো সময় নিলাম। তো এই যে দেখা গেল যে প্রায় 25 দিনের মতো একটা যে সময়, এই সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি যে এই 5টা সাবজেক্ট এমন ভাবে পড়া যাতে আমার এখান থেকে যে কোনো জায়গা থেকে যদি কোনো কোশ্চেন আসে আমি অ্যান্সার করতে পারবো। সো আমার স্ট্র্যাটেজি ছিল এরকম যে এই 5টা ভালোভাবে ঝাড়াঝাড়াভাবে পড়তে, যাতে এই পড়ার মধ্যে কোনো ভুল না থাকে, যাতে আমার অ্যাটলিস্ট এইগুলা দিয়ে আমি মার্ক কভার করতে পারি। সো বেসিক্যালি এই 5টা শেষ করলে আপনি খেয়াল করবেন যে 70% অফ দ্য এন্টায়ার সিলেবাস শেষ হয়ে যাবে আপনার। তো যখন আপনি এই 5টা ভালো মতো করে পরীক্ষা যাবেন, তা যদি আপনি সিআরপিসি বা সিপিসি যদি অল্প পারেন, আপনার এই 5টা আপনাকে মার্ক উঠিয়ে দিবে। কিন্তু সবচেয়ে মূল কথা এটাই যে এই 5টা হালকা ভাবে পড়লে হবে না, একদম প্রপারলি মুখস্থ যাকে বলে, যে যেসব সেকশন গুলো আপনার জরুরি সেকশন, এগুলো মুখস্থ করতে হবে এবং ভালো মতো বুঝে মুখস্থ করতে হবে, যাতে আপনার কাছাকাছি সেকশন যদি আসে যাতে আপনি বুঝতে পারেন যে এই সেকশনটা এইটা ছিল। সো দেখা গেল যে যদি আপনি ভালো মতো বুঝে মুখস্থ করতে পারেন এগুলা, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোথায় কোন ধারাটা পড়ছে। তো এবার তো পরীক্ষার্থী অনেক বেশি, এবার তো অবশ্যই 50,000-এর উপরে ক্রস করছে। যেহেতু পরীক্ষার্থী বেশি, এজন্য এফোর্টটা বেশি দিতে হবে, কম্পিটিশন অতিমাত্রা বেশি হবে। গতবারের থেকে কম্পিটিশন এবারও বেশি, এবং আমাদের যেহেতু 2017 সালে যে এক্সাম ছিল সেটা যেমন কম্পিটিটিভ ছিল, যে সেটা যেমন টাফ ছিল, তার থেকে আপনি মনে করবেন এবার 2 গুণ বেশি টাফ। সো মুভিং অন, এখন আমরা ধরে নিলাম যে আমাদের 5টা সাবজেক্ট শেষ হয়ে গেছে। তো এখন আমরা পড়বো সিপিসি এবং সিআরপিসি। প্রথমে আমরা সিআরপিসি দিয়ে শুরু করব। এই বাকি লাস্ট যে 10 দিনটা, এই 10 দিন আমরা সিআরপিসি আর সিপিসি শেষ করব। চেষ্টা করবো আমরা সিআরপিসি আর সিপিসি 5 দিন করে শেষ করে ফেলবো। যেহেতু অনেক বড় সিলেবাস সিআরপিসি এবং সিপিসি, আমরা যেটা করবো সেটা হচ্ছে যে সাজেস্টেড যে বুকগুলো আছে, যেগুলো আপনারা জানেন পপুলার কিছু বই আছে, এই বইগুলো থেকে অ্যাকচুয়াল সেকশন যেগুলো আমরা দরকার, প্রয়োজনীয় সেকশনগুলো আমরা পড়ে নিব এবং এই পড়ার সাথে আমরা লিখবো, কনস্ট্যান্টলি লিখে রাখবো। এই দেখা গেল অনেক পেজ খরচ হবে, অনেক পেজ লিখতে হবে এবং আমরা লিখে যাবো, বিকজ এটাই পরীক্ষার আগে রিভিশনের টাইমে আমাদের মাথায় সবকিছু ঢুকে যাবে।
সো আমরা সিআরপিসির যত ইম্পর্টেন্ট সেকশন, সিপিসি যত ইম্পর্টেন্ট সেকশন এগুলো লিখবো এবং আমরা মাথায় নিয়ে রাখবো, এবং শেষমেশ আমাদের যখন পরীক্ষার ঠিক 2 দিন আগে আমরা আমাদের এইসব নোটগুলা সব চেক করবো। সো বেসিক্যালি 5টা সাবজেক্ট প্লাস 2টা সাবজেক্ট সব মিলে যেসব নোটগুলো আমরা লিখেছি পুরো টাইমটা আমরা এগুলো রিভাইজ দেবো। যেমন আমার সময় আমি যেটা করেছিলাম যে আমি যখন পড়তে বসতাম, আমি যেহেতু শেষের দিকে আমার যখন আমি সবগুলো নোট করে ফেলেছিলাম, যেটা করতাম যে খাতার মধ্যে এক সাইডে সব ধারাগুলো আর এক সাইডে সবগুলোর প্রিন্সিপাল, তো আমি প্রিন্সিপালের উপর হাত দিয়ে রাখতাম এবং আমি ধারাগুলো দেখতাম। তো ধারাগুলো প্রতিটা ধারা আসতো এবং আমি না দেখে প্রিন্সিপাল গুলো বলতে পারতাম, প্রতিটা ধারা দেখতাম আর না দেখে প্রিন্সিপাল গুলো বলতে পারতাম। তো এইভাবে যখন পরে দেখতাম যে কয়েকটা প্রিন্সিপাল মিলেছে, কয়েকটা প্রিন্সিপাল মিলেনি, তো যেগুলো মিলতো আমি বুঝতে পারতাম যে ঠিক আছে আমার প্রিপারেশন ভালো হচ্ছে, যেগুলো মিলেনি সেগুলোর জন্য আমি আরো এফর্ট দিতাম। তো রিভিশন যেহেতু শেষ হলে এখন আমরা পরীক্ষার জন্য মুভ করব। পরীক্ষার দিন আমরা যখন পরীক্ষা যাচ্ছি, পরীক্ষা যাওয়ার পরে পরীক্ষার হলে আমরা ওই লেভেলের কনফিডেন্স নিয়ে ঢুকতেছি, বিকজ আমাদের অলরেডি আমরা উই আর কনফিডেন্ট যে আমার পড়াশোনা সবই শেষ এবং আমি সবই ইনশাল্লাহ পারবো। সো এই কনফিডেন্স নিয়ে যখন পরীক্ষা আপনি হলে ঢুকবেন, তখন আপনার যে কোনো কিছু আপনার জন্য আপনার দ্বারা সম্ভব। এবং আসলে যে এই হার্ডওয়ার্কটা, একটা মাস আপনি যে হার্ডওয়ার্কটা করেছেন, এই হার্ডওয়ার্কটাই কিন্তু আপনার পরীক্ষার খাতায় আপনার প্রমাণ পাবে। এবং আমরা যখন এই পরীক্ষার খাতাটা যখন আপনার সামনে আসবে, যখন আপনি প্রথমের দিক দিয়ে দেখা যাচ্ছে সিআরপিসি, সিপিসি কয়টা কোশ্চেন আসতেছে, বাট পিছনের দিকে দেখা যাচ্ছে সব ছোট ছোট সাবজেক্ট গুলো, যেমন বার কাউন্সিল অর্ডার, তারপর আপনার লিমিটেশন অ্যাক্ট, তারপর স্পেসিফিক রিলিফ। তো এই আপনি যেটা করবেন, যেহেতু আপনি যেগুলো আগে পারেন সেগুলো শেষ করে ফেলবেন। সেটা হচ্ছে যেহেতু আপনি 5টা সাবজেক্ট একদমই 100% কমপ্লিট, আপনি এই 5টা সাবজেক্ট থেকে আপনি দাগানো শুরু করবেন, যেগুলো আপনি তো নিশ্চিত যে এটা আপনার এটাই রাইট অ্যান্সার। সো বেসিক্যালি আপনি দাগানো শুরু করবেন ছোট থেকে, সব শুরু করে একদম কমপ্লিট করে, যখন কোনো কিছু বাকি রাখবেন না, যে এর মধ্যে কোনো ছাড় নাই। অবশ্যই এই 5টা সাবজেক্টের মধ্যে একটা কোশ্চেন আপনার ছাড় নাই, বিকজ সবগুলো আপনার পারতে হবে, বিকজ আপনি ওরকম প্রিপারেশন নিয়ে এসেছেন। তো এই 5টা সাবজেক্ট সবগুলো দাগ দেওয়ার পরে আপনি যখন আপনি দেখবেন যে হাতে আপনার ভালোই সময় আছে হাতে, কারণ আপনি যেহেতু তাতেই করে ফেলেছেন, আপনার সময় হাতে ভালোই আছে, প্রায় হয়তো আমার সময় আধা ঘন্টার মতো ছিল হাতে। তো এই আধা ঘন্টায় আমি চিন্তা ভাবনা করে সিআরপিসি এবং সিপিসি গুলা দাগিয়েছি। যেহেতু ওগুলা একটু বেশি মানে পড়তে হতো এবং এটার সিলেবাসটা বড় ছিল, এই জন্য আমি তো অবশ্যই রিভিশন দিয়েছি এবং আমার সবকিছুই আমি খুব চিন্তা ভাবনা করে, যেহেতু সময় পেয়েছি আধা ঘন্টা, এই আধা ঘন্টার মধ্যে আমি চিন্তা ভাবনা করে আমি সিআরপিসি এবং সিপিসি দাগিয়েছি। 100টা কোশ্চেন আছে দেখে সবগুলো দাগাতে হবে এমন কোনো কথা না, যেগুলো অবশ্যই আপনি নিশ্চিত সেগুলো দাগাবেন। আপনি সিআরপিসি থেকেও আপনি চিন্তা ভাবনা করে দাগান, কারণ দেখা যাচ্ছে আমাদের এমসিকিউ এর মধ্যে একটা নেগেটিভ মার্কিং এর ব্যাপার আছে। সো চেষ্টা করবেন যে নিশ্চিত গুলো আগে শেষ করে, তারপর যেগুলো একটু অনিশ্চিত ওগুলো আপনি ধীরে ধীরে চিন্তা ভাবনা করে আপনি দাগাবেন। তো আমার যেমন প্রায় 45টা বা আপনার এর থেকে বেশি প্রায় 60টার মতো দাগানোর পরেও আপনার দেখা যাচ্ছে যে যদি নেগেটিভ মার্কিংও হয় তাও আপনি 5 মার্ক পেয়ে যাবেন আর কি। একটা সিম্পল কথা যে প্রিপারেশন ইজ এভরিথিং, হার্ড ওয়ার্ক ক্যান মেক ইউ ডু এনিথিং ইন দিস ওয়ার্ল্ড। সত্যি কথা বলতে যে এই যে একটা মাস যে আপনি সময় ব্যয় করবেন এই পরীক্ষার জন্য, এই একটা মাস কিন্তু আপনার সারা জীবনের একটা মানে সঞ্চয়ের মতো বা সারা জীবনের ইনভেস্টমেন্ট আমি মনে করি এটা। তো একটা মাস আপনি ফেসবুক নাই করলেন, একটা মাস আপনি একটু টিভি না দেখলেন, বা একটা মাস আপনি বন্ধুদের সাথে আড্ডা নাই মারলেন, এটা কোনো যায় আসে না, কারণ এই 1 মাসের পরীক্ষার পরে আপনি এই কাজগুলো আবার করতে পারবেন। সো এটা আসলে কোনো যায় আসে না, আপনি যদি আপনার যেসব দৈনন্দিন যেসব কাজগুলো আছে এগুলো আপনি নাই করলেন, কোনো সমস্যা নেই। সো এই 1 মাসে আপনি পরিশ্রম দিবেন, হার্ড ওয়ার্ক করবেন প্রচন্ড পরিমাণে। এভাবে আমি যেমন রুটিন করে পড়তাম, এভরিডে সন্ধ্যা 6টার সময় বসতাম এবং ঠিক রাত 10টা পর্যন্ত পড়তাম, পরে আমি 2 ঘন্টা 3 ঘন্টা ব্রেক নিয়ে আমি ঠিক রাত্র 12টার সময় বসতাম, আবার রাত্র 12 থেকে আবারও ভোর 5টা পর্যন্ত আমার পড়া হতো। তো এগুলোর মাঝখানে আমার কিন্তু টুকটাক 5 মিনিট করে ব্রেক, 10 মিনিট করে ব্রেক নিতাম, এটার মাঝখানে একটানা পড়া যায় না। সত্যি কথা বলতে আমাদের হিউম্যান ব্রেইন কিন্তু এত বেশি ইনফরমেশন এত কম সময়ের মধ্যে প্রসেস করতে পারে না, সো উই নিড ব্রেকস। সো এই ব্রেকগুলো রেগুলার নেবেন অবশ্যই, এবং ব্রেকগুলো চেষ্টা করবেন যাতে বেশি না বড় হয়ে যায়। যেমন আমার রুটিনটা সবসময় ছিল, আমি চেষ্টা করতাম আমি দিনের বেলা যাই করতাম, দিনের বেলা ঘুম থেকে দেরিতে উঠতাম এবং উঠার পরে সারাদিন ঘুরে ফেরে করতাম, বাট আমি চেষ্টা করতাম যে আমার সন্ধ্যা 6টার সময় আমাকে বসতেই হবে। আমার মাথার মধ্যে একটা অ্যালার্ম সেট হয়ে গেছে, আমি সন্ধ্যা 6টার সময় বসবই। যেহেতু রাত্রেবেলা পড়ার অভ্যাস আমার, তো আমি যেটা করতাম যে আমি ঘুম থেকে দেরিতে উঠতাম। অবশ্যই মেক শিওর করবেন যে আপনার প্রপার ঘুম হয়, কারণ আপনি যদি না ঘুমিয়ে আপনি 24 ঘন্টায় পড়াশোনা করেন
তাহলে আপনার একটা পর্যায়ে আপনার ব্রেইন নিতে পারবে না কিছু। তো দেখা গেল যে এত বেশি এক্সস্টেড হয়ে যাবেন যে পরীক্ষার আগের টাইমগুলো আপনি পড়াশোনা না করে আপনি ঘুমাচ্ছেন, আপনি রিল্যাক্স করতেছেন, বিকজ আপনার ব্রেইন আপনি নিতে পারছেন না এত কিছু। সো এইটা মেক শিওর করবেন যে আপনারা প্রপার রেস্ট পাচ্ছেন এবং প্রপার রুটিনের মাধ্যমে পড়াশোনা করবেন। সবশেষে এটাই বলতে চাই যে হার্ড ওয়ার্ক আসলে সবকিছুই সম্ভব করে দেয়। পরিশ্রম কিন্তু সবাই করতে পারে। অবশ্যই সবার জন্য শুভকামনা এবং এখনই পড়াশোনা শুরু করে দেন। আর থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই অবশ্যই অ্যাডভোকেট ল ব্লগকে লাইক দিবেন এবং কারণ এখানে আমরা রেগুলার আইনি নিউজ শেয়ার করছি এবং বার কাউন্সিলের সকল নিউজ আমরা এখানে আপডেট করছি রেগুলার। সো অবশ্যই পেজটা লাইক দিবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন যাতে তারাও কোনোভাবে কিছু হইলেও উপকৃত হয়। আসসালামু আলাইকুম।